কিছু কিছু রাত এতটাই ভয়ানক হয় যে তার পিছনের রহস্য জানলে হৃদয়টাও কেঁপে ওঠে। একটি রাত, একটি সম্ভ্রান্ত ফ্যামিলি। সকাল হতে না হতেই এই ফ্যামিলির সবাইকে লাশ অবস্থায় পাওয়া যায়। দেখে সিম্পল মনে হলেও এটা একটা এমন কেস ছিল যেখানে প্রতিটা চেহারা নিষ্পাপ মনে হয়, কিন্তু প্রতিটা চেহারার পিছনে বিশাল রহস্য লুকিয়ে আছে। ইনভেস্টিগেশনও শুরু হয়ে যায়। কাকে বিশ্বাস করবে বা কাকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল হবে, এটাই ছিল মুখ্য বিষয়। মাথা ঝিমঝিম করার মতো একটা থ্রিলার মুভি। শহরে সবথেকে সম্ভ্রান্ত ফ্যামিলি হলো বানশাল ফ্যামিলি। এই ফ্যামিলির সদস্য ছিল মীরা বানশাল। মিরাজ মেডিটেশনে মনোযোগ দিতে পারছে না। বাইরে কিছু কাক প্রচুর চেঁচামেচি করছে। আসলে এই ফ্যামিলিটির একটা রীতি ছিল, তারা প্রতিদিন সকালে কাকদের খাবার দিত, কিন্তু এরকম চেঁচামেচি কখনো করতো না। মীরা যখন বাইরে আসে কাকগুলোর চেঁচামেচির কারণ জানতে, সেখানে সে এমন কিছু দেখে যা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। বাইরে কে বা কারা একটি শূকরের মাথা পত্রিকার উপরে রেখে দিয়েছে, আর অজানা কোনো কারণে কাকগুলো মরে পড়ে আছে চারিদিকে। এই ঘটনার পর বানশাল ফ্যামিলি পুলিশকে খবর দেয়। এই পরিবারটা ছিল সম্ভ্রান্ত পরিবার, তাই এদের বিষয়টা একটু আলাদা নজরেই দেখা হয়। এগুলো তদন্তের জন্য ডিজিপি ভার্মা ইন্সপেক্টর জটিল ইয়াদবকে পাঠান, কিন্তু ইন্সপেক্টর ইয়াদবকে বিস্তারিত তেমন কিছু বলেননি ডিজিপি। বাসার ভিতরে ঢুকতেই চোখ পড়ে এক অদ্ভুত ধরনের রিচুয়ালের উপর। এখানে সবথেকে যে অদ্ভুত ধরনের মহিলাটি দেখা যায়, তিনি হলেন গুরুমা গীতা। এই পরিবারের প্রতিটি সদস্যই তাকে অনেক সম্মান করে, কিন্তু এখনও বিষয়টা ক্লিয়ার না আসলে ইন্সপেক্টরকে কেন ডাকা হয়েছে। এরপর ইন্সপেক্টরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তাদের নিজস্ব প্রভাত মান্তান পত্রিকার উপরে শূকরের কাটা মাথা রেখে দিয়েছে, আর তারা যে নিয়মিত কাকগুলোকে খাবার দিত, সেগুলো অজানা কারণে মরে পড়ে আছে চারিদিকে। তারা সবাই মনে করে নিয়েছে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক হবে। কেউ আবার মনে করে এগুলো আসলে রাজেশ বানশালের কাজ। রাজেশ বানশাল এই পরিবারেরই একজন। সে একজন মস্ত বড় টিভি রিপোর্টার। এখন সে এই পরিবারের সাথে নেই, কিন্তু এই পরিবারের সম্পত্তির ওপরে তার সব সময়ই নজর রয়েছে। সিকিউরিটি গার্ড উমেশ এবং অমপ্রসাদের কাছে জানা যায় তারা প্রাচীরের ওপারে দেখার চেষ্টা করেছিল, কিন্তু তারা কাউকেই দেখতে পায়নি। সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যায় দুজন লোক দেয়াল টপকে ভিতরে এসেছিল। তাদেরই কাজ এটা। ঠিক এই সময়ে বাসার ভেতরে চিৎকারের আওয়াজ শোনা যায়। এই বাসারই সদস্য ছিল আরাব। হঠাৎ অ্যাবনর্মাল আচরণ শুরু করে। আবার দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল সে সবার উপরে আক্রমণ করছে। ইন্সপেক্টর দ্রুত এসে তাকে কন্ট্রোল করে। এ সময় মীরা আরাবকে ছেড়ে দিতে বলে। ইন্সপেক্টর তো জানতই না আরাব এই ফ্যামিলির একজন। মাঝে মাঝে আরাব এমন আচরণ করত, এজন্য তাকে আলাদা একটা রুমে বন্দি করে রাখা হয় সব সময়। আর আরাবকে বেশ কিছুদিন থেকে গুরুমাই মেডিটেশন করাচ্ছে, এতে সে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে ডিজিপি ভার্মাও চলে এসেছে। যেহেতু এমন একটা সম্ভ্রান্ত পরিবারের কেস, সে পার্সোনালি নিজেও ইনভলভ থাকবে। ইন্সপেক্টর জটিল যাদব এ পর্যন্ত তেমন কিছুই খুঁজে পায়নি। তবে হ্যাঁ, যেহেতু শূকরের মাথাটা পত্রিকার উপরেই রাখা হয়েছে, কিছুটা ধারণা করা হচ্ছে পত্রিকার বিজনেস সংক্রান্ত বিষয় হতে পারে। সেটা যাই হোক, খুঁজে বের করার দায়িত্ব ইন্সপেক্টর জটিল যাদবের। রাতে ইন্সপেক্টর ইয়াদব বাসায় ফিরে। প্রতিদিনের মতো তার মায়ের সাথে একই বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। ইন্সপেক্টর এখনও বিয়ে করেনি। বুড়ো বয়সে মা এত কিছু সামলাবে কেমন করে? একদম হাঁপিয়ে উঠেছে সে। পরের দিন দেখা যায় যে দুজন লোক বানশাল পরিবারের বাসায় শূকরের মাথা রেখে এসেছে। রাস্তার পাশের একটা সিসি ক্যামেরায় তাদের মুখ ধরা পড়েছে। এ দুজনের একজন বস্তিতে থাকতো। ইন্সপেক্টর ইয়াদব ঠিকই খুঁজে বের করে, কিন্তু লোকটিকে ধরতে তাদেরকে একটু বেগ পোহাতে হয়, মানে চোর পুলিশের দৌড়াদৌড়ি আর কি। ইন্সপেক্টর ইয়াদব যখন বস্তির রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, তখন সে কিছু ছেলে মেয়ের মুখে নেবুলাইজার লাগানো দেখতে পায়। এদিকে তেমন খেয়াল না করে লোকটিকে ধরে নিয়ে আসে থানাতে। লোকটির বর্ণনা অনুযায়ী তার সাথীকেও ধরা হয়। সিসিটিভিতে দেখা দুটি লোক যখন ইন্সপেক্টর ইয়াদবের কাস্টডিতে, ঠিক তখন বস্তির একজন উকিল অমৃতা এসে লোক দুটিকে ছেড়ে দিতে বলে। আসলে এরকম প্রায় হতো, কারণে অকারণে বস্তির লোকজনকে তুলে এনে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। কিন্তু এবারের ব্যাপারটা ছিল অন্যরকম। অমৃতার সামনেই ইন্সপেক্টর ইয়াদব সেই লোক দুটির কাছে ঠিকই স্বীকার করিয়ে নেয় গতরাতে আসলে তারাই এই কাজ করেছে। একজনের কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ঘরের বাইরে কিছু টাকা, একটি পলিব্যাগে শূকরের মাথা আর কিছু পরিমাণে রক্ত রেখে যায়। তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এগুলো বানশাল ফ্যামিলির বাসাতে রেখে আসতে। শূকরের মাথাটা ঠিক পত্রিকার উপরে রাখতে বলা হয়েছে, আর রক্তগুলো যেখানে কাকগুলো খাবার খায় সেখানেই রাখতে বলা হয়।
কে তাদেরকে টাকা দিয়েছে তারা কিছুই জানে না। যে নাম্বার থেকে কল করা হয়েছিল নাম্বারটি চেক করলে জানা যায় এটা আসলে বানসাল ফ্যামিলির প্রভাত মান্থান প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে রেজিস্টার করা। তাহলে কি বানসাল ফ্যামিলির ভেতর থেকে কেউ এসব করছে? ইন্সপেক্টর সে বাসাতে দ্রুত যায়। সিকিউরিটি গার্ডকে ডাকাডাকি করলেও গেট খুলতেছিল না। বিষয়টা একটু অদ্ভুত লাগছিল। তখন ইন্সপেক্টর গেট টপকেই ভিতরে যায়। সিকিউরিটি গার্ড উমেশ তখন ঘুমে বিভোর। পেছন ঘুরে তাকাতেই দেখতে পায় রক্তমাখা শরীরে মীরা দাঁড়িয়ে। সে বারবার বলছিল সব শেষ, পরিবারের কেউ বেঁচে নেই, সবাইকে মেরে ফেলা হয়েছে। দ্রুত উমেশকে জাগিয়ে মীরাকে সেই সিকিউরিটি গার্ডের রুমে রাখা হয়। ইন্সপেক্টর ধীরে ধীরে ভিতরে যায়। ভেতরে সে আস্থাকেও দেখতে পায়। তার সাথে তার ছোট ভাই রোহান আছে। আস্থা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। ইন্সপেক্টর তাকে শান্ত করে রুমের ভেতরেই থাকতে বলে। উপরের তালার মেঝেতে ওমপ্রসাদের ক্ষতবিক্ষত দেহটি পড়ে আছে। ঠিক সামনে কাঁচের গ্লাসটি ভাঙা, নিচে সুইমিং পুলে আরেকজনের লাশ। সামনে এগোতেই দেখে আরেকটা মৃতদেহ পড়ে আছে। অন্যদের খোঁজার জন্য যখন রুমে প্রবেশ করে সেখানে গিয়ে আরো বেশি অবাক হয়ে যায়। প্রতিটা রুমে বানসাল পরিবারের সদস্যের লাশ পড়ে আছে, সবারই মাথাগুলো রুমাল দিয়ে পেঁচানো। এই রাতে রহস্যজনকভাবে এই পরিবারের 5 জনকে নির্মমভাবে কেউ হত্যা করে। ইন্সপেক্টর দ্রুত ডিসিপি ভার্মাকে ফোন করে, ফরেনসিক টিমকেও খবর দিতে বলে। লাশগুলো উদ্ধারের সময় দেখা যায় সিকিউরিটি গার্ড ওমপ্রসাদ এখনও জীবিত। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ডিজিপি ও ক্রাইম স্পটে এসে পৌঁছেছে। গতকাল তো হুমকি দেওয়া হয়েছিল, 24 ঘন্টা না পেরোতেই সবাইকে নির্মমভাবে মেরে ফেলা হলো। কেসটা অনেক জটিল হয়ে গেছে। এজন্য এসপি চৌহানকেও দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। এসপি চৌহানের শরীরের মতো তার মাথাটাও মোটা। বুদ্ধিমানের ভাব নিলেও আসলে তার বুদ্ধির বও মাথায় নেই। ফরেনসিক টিমও এসেছে। টিম লিডার ছিল ডক্টর পানিকার। ডক্টর পানিকার ছিলেন খুবই স্ট্রিট সেন্সিটিভ। সেই সবাইকে জানিয়ে দেয় ক্রাইম স্পটের কোনো কিছুই হাত লাগানো যাবে না, এমনকি এখানে যারা ছিল তারাও যেন এখান থেকে বাইরে না যায়। ডক্টর পানিকার একে একে মৃত বডির পাশ থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করছিলেন। হত্যায় ব্যবহৃত বিশাল আকৃতির চাকুটি সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়। মীরার গায়ে লেগে থাকা রক্তগুলো সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ সন্দেহের তালিকা থেকে কেউ বাদ নেই। পরের দিন দেখা যায় ইন্সপেক্টর ইয়াদবের বাড়িতে রাধা এসেছে। আসলে তারা একে অপরকে পছন্দ করে। রাধাও পড়াশোনা করছে, এরপরই তারা বিয়ে করবে। এতে ইন্সপেক্টর ইয়াদবের মায়েরও কোনো আপত্তি নেই। বানসাল ফ্যামিলির মধ্যে বেঁচে ছিল মীরা, আস্থা ও তার ছোট ভাই রোহান। কি ঘটেছিল তার সাক্ষী ছিল তারা 3 জনই। মীরার কাছে জানা যায় আনুমানিক 10টা বা 10:30 দিকে সে বাথরুমে ছিল। কেউ একজন তার দরজা খোলার ট্রাই করে। সেদিকে তেমন খেয়াল না করে সে শুতে চলে যায়। আসলে ঘুমানোর আগে মেডিটেশনে অভ্যস্ত ছিল সে। যখন সে মেডিটেশনে বসে বাইরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। বাইরে বের হলে দেখতে পায় চাচু রক্তাক্ত অবস্থায় রুম থেকে বাইরে বেরিয়ে আসছে। তার গলাটা কেটে দিয়েছে কেউ। একটু পরেই একই রুম থেকে আরাব চাকু হাতে বেরিয়ে আসে। সে মীরাকেও তাড়া করে। ঠিক তখন ওমপ্রসাদ মীরাকে বাঁচানোর জন্য আসে। তার উপরেই আক্রমণ করে। তখন আরাব। মীরা ভয়ে দ্রুত নিচে নেমে আসে। চিৎকার শুনে আস্থাও ততক্ষণে বেরিয়ে এসেছে। মীরা আস্থাকে রুমে নিয়ে যায় এবং রুমেতেই থাকতে বলে। মীরার যখন মনে হয় সিকিউরিটি গার্ড উমেশকে ডাকা প্রয়োজন, তখন আবার বাইরে বেরিয়ে আসে সে। তখন সুইমিং পুলে আরাফের লাশ পড়েছিল। যেমনটা দেখেছে সে, তার মনে হচ্ছে সবগুলো খুন আরাফ করেছে। ডক্টর পানিকারের ইনভেস্টিগেশনে উঠে আসে সুইমিং পুলে চাকুটা পাওয়া গিয়েছে। সেটা দিয়েই আসলে সবাইকে হত্যা করা হয়েছে। খুন করার সময় কেউ নড়াচড়া পর্যন্ত করেনি। এতে মনে হয় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। আরাফই একমাত্র ব্যক্তি যে উপর থেকে সুইমিং পুলে পড়ে মারা গিয়েছে। তার বডিতে কোনো কাটার চিহ্ন নেই, তবে তার রক্তে ড্রাগস জাতীয় কিছু পাওয়া গেছে। আরাফ আগে থেকে ড্রাগস নিত। আর সেদিনও সে পুলিশদের সামনেই হিংস্র হয়ে উঠেছিল হঠাৎ। সবাই মনে করে নেয় আরাফ ওই খুনি, কিন্তু ইন্সপেক্টর জটিল যাদব এটা মানতে রাজি নয়। তার ভাষায় যেমন প্ল্যানিং করে মার্ডারগুলো করা হয়েছে তা আরাফের পক্ষে একেবারেই সম্ভব নয়। মার্ডারের আগের রাতে কাককে খাওয়ানো পানির সাথেও ড্রাগস মেশানো হয়েছিল। ইন্সপেক্টর যাদবের কারণেই আবার ইনভেস্টিগেশন শুরু হয়। ওমপ্রসাদ এখনো আইসিইউতে। সে এখন বিপদমুক্ত। উমেশের কাছ থেকে জানা যায় আরাফকে সে সেই দিনের পর থেকে আর বাইরে বের হতে দেখেনি। এদিকে এসিপি চৌহান থানায় আটকে রাখা সেই 2 জন লোককে প্রচুর মারছে। এসিপি চৌহান মেরেই তাদের স্বীকার করাবে আসলে এই খুনের পেছনে তাদের 2 জনেরই হাত। কিন্তু ইন্সপেক্টর যাদব ভালোভাবেই জানত এই 2 জন খুনি নয়, কিন্তু তার কিছুই করার ছিল না। ইন্সপেক্টর চৌহানের পেটানোর এক পর্যায়ে
দুটি লোকের একজনের চোখ নষ্ট হয়ে যায়, অপরজনের অবস্থা খুবই খারাপ হয়। এই খবরটা যখন বাইরে জানাজানি হয়, বেশ উত্তাল হয়ে পড়ে মিডিয়া এবং পাবলিক। এমন নির্বোধের মতো কাজ করার জন্য ডিজিপি ভার্মা এসিপি চৌহানকে অনেক বকাবকি করে। পাবলিক এবং মিডিয়াকে এসিপি চৌহানকেই সামলাতে বলে। ভুলটা আসলে এসিপি চৌহানেরই। যেমনটা সন্দেহ করা হয়েছিল তেমনটাই হয়। মারার আগে সবাইকে ড্রাগস দেওয়া হয়েছে, এজন্য সবাই বিভোর ঘুমিয়েছিল। এই ড্রাগস সবাইকে খাওয়ানো হয়েছে ক্ষীরের মাধ্যমে। কিন্তু এই ড্রাগস মীরা, আস্থা ও ওম প্রসাদের রক্তে পাওয়া যায়নি। মীরার ক্ষীর খেতে মন চাইছিল না। আস্থা তার অ্যালার্জির কারণে ক্ষীর খায় না, আর ওম প্রসাদ রাউন্ডের পরই ক্ষীর খেত। বিষয়টা কেমন যেন রহস্যজনক। ওম প্রসাদ হসপিটালে, মীরাকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকি থাকে আস্থা, তার কাছেও শোনা প্রয়োজন। ইন্সপেক্টর ইয়াদব আস্থার জবানবন্দি নেওয়ার জন্য আসে। আস্থা তাকে বলে, আরব ড্রাগ এডিক্টেড ছিল ঠিকই, কিন্তু সে এত বড় প্ল্যানিং কিভাবে করবে? আর এসব ঘটনা ঘটার 30 মিনিট পূর্বেই সে তো আমাদের সাথে গেম খেলছিল। সে সেদিন হঠাৎ বাইরে শব্দ শুনতে পেয়েছিল। যখন সে বাইরে বের হয়, বাইরে এসে ওম প্রসাদকে দেখতে পেয়েছে। ওম প্রসাদ বাইরের গেট চেক করার জন্য এসেছিল বলছে। এরপর আস্থা আবার রুমে এসে গেম খেলতে শুরু করে। রোহান পাশেই ঘুমিয়েছিল। একটু পর যখন আবার চিৎকার শুনতে পায়, রুম থেকে সে বেরিয়ে আসে। দোতলা সিঁড়ি বেয়ে উঠতেই মীরার সাথে তার দেখা। মীরা তাকে টেনে আবার রুমের ভেতরে নিয়ে আসে, বাইরে বের হতে মানা করে। তাছাড়া মীরার ছেলে অর্জুন মারা যাবার পর প্রভাত মান্তান কোম্পানিটির উপর মীরা অনেক লোন নিয়েছে। কোম্পানি আজ ডুবতে বসেছে। মীরার মেন্টাল কন্ডিশনও তার কাছে ঠিক লাগে না। আবার আস্থা যেহেতু কাউকে খুন হতে দেখেনি, সুতরাং সন্দেহ কাকে জানতে চায় ইন্সপেক্টর ইয়াদব। আস্থার সন্দেহ ছিল গুরুমার উপর। তার কাছে মনে হয় সে পুরোপুরি অভিনয় করে। বানচাল ফ্যামিলি এই গুরুমার নামে অনেক সম্পত্তি লিখে দিয়েছে। সে আসার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে এই ফ্যামিলিতে। সেই বানচাল ফ্যামিলি ধ্বংস করার পেছনে রয়েছে। বানচাল ফ্যামিলির মৃত সকলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়ে যায়। এরপর ইন্সপেক্টর ইয়াদব সোজা গুরুমাকে জিজ্ঞেস করার জন্য চলে আসে, আপনার বাসায় যে ক্ষীর তৈরি হয় তার মাঝে ঘুমের ঔষধ পাওয়া গিয়েছে, এটা আসলে কার কাজ হতে পারে? ডিরেক্ট গুরুমাকে তো বলা যাচ্ছে না। এই ঘটনাগুলোর পিছনে আপনার হাত রয়েছে কিনা? গুরুমা সোজাসুজি উত্তর দেয়, কেউ এই ক্ষীর প্রসাদ মনে করে খায়, কেউ বা খাবার। এখানে কেন আমরা ঘুমের ঔষধ মেশাবো? গুরুমা সকল প্রশ্নের উত্তর প্রবচনের মতো করে দিচ্ছিল। এতে ইন্সপেক্টর জটিল ইয়াদব বিরক্ত হয়ে চলে যায়। শক্ত কোনো প্রমাণ পেলেই তার মুখোমুখি হবেন। আস্থার কথাতে জানা গিয়েছে মীরার ছেলে অর্জুন 28শে জানুয়ারিতে মারা গিয়েছে। এরপর থেকেই মীরা অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। আসলে অর্জুনের মৃত্যুবার্ষিকীর জন্য বানচাল পরিবারের সবাই একত্রিত হয়েছিল ফার্ম হাউসে। প্রথম দিন হুমকি দেওয়া হয় তাদের, পরের রাতেই সবাইকে মেরে ফেলা হয়েছে। মীরার ছেলে অর্জুনের সাথে আসলে কি ঘটেছিল এটা জানার জন্য মীরার হাজবেন্ড ডক্টর খান্নার সাথে দেখা করতে আসে ইন্সপেক্টর ইয়াদব। ডক্টর খান্নাও বানসাল পরিবারের একজন, কিন্তু তিনি তাদের সাথে থাকেন না, এখন লন্ডনে থাকেন। মীরা এবং তিনিও আলাদা থাকেন। কিন্তু আজ দেখা যায় মীরা ডক্টর খান্নার বাসাতেই। ডক্টর খান্নার কাছে জানতে চাওয়া হয় তার ছেলে অর্জুনের সাথে আসলে কি হয়েছিল। ডক্টর খান্না তাকে জানায় অর্জুন এমন একটা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল যেখানে বেঁচে থাকার হার 10%। অর্জুনকে বাঁচানোর জন্য লন্ডনেও চিকিৎসা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচেনি। কথোপকথনের একটা সময় ডক্টর খান্নার কাছে ফোন আসে। ডক্টর খান্না সেই মেডিসিনটির কথাই বলছিল ফোনে, যেটা সবার রক্তে পাওয়া গিয়েছে। এই মেডিসিনটি মীরা নিয়মিত সেবন করত অর্জুন মারা যাবার পর থেকে। তবে কি মীরাই সবার খাবারের সাথে মেডিসিন মিশিয়েছে? কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। মীরাকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। মীরাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে ইন্সপেক্টর। বানসাল ফ্যামিলি গুরুমাকে অনেক মানত। মাঝে মাঝে বাড়িতে রিচুয়াল হলেও অর্জুন মারা যাবার পর এটা বেড়ে যায়। ঘন্টার পর ঘন্টা প্রবচন, পাবন, না জানি আরো কত কিছু। ডক্টর পানিকার ফার্ম হাউসে সকল খুন কিভাবে হয়েছে সেগুলো ব্যাখ্যা করছিলেন সবার সামনে। সবাই খুন হওয়ার আগে প্রচুর ঘুমে মগ্ন ছিল। খুনি পেছন দিক থেকে এসে প্রথমে সবার মাথায় রুমাল পেঁচিয়ে দেয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে। তাদের শরীর থেকে নিঃসরিত রক্তগুলো গড়িয়ে গড়িয়ে মেঝের সকল স্থানে ছড়িয়ে পড়েছে। মীরার রুমটিও খোলার চেষ্টা করা হয়েছে। ভেতর থেকে লক থাকার কারণে খুনি ভেতরে প্রবেশ করতে পারেনি। সীমা বানচাল তখনও ঘুমায়নি। খুনি যখন তাকে মারতে যায় সে নিচে পড়ে যায়। ধস্তাধস্তির একটা সময় তার হাজবেন্ড বাথরুম থেকে বেরিয়ে আসে। খুনি দুজনকেই মেরে ফেলে। বিবেক বানচাল আহত অবস্থায় বারান্দায় এসেছিল। তার ব্লাড স্যাম্পল বারান্দাতেও পাওয়া গেছে।
এ সময় মীরা এসে পড়ে। তার পিছু পিছু অমপ্রসাদও আসে। খুনি অমপ্রসাদকে আক্রমণ করে। বাঁচার জন্য অমপ্রসাদ খুনিকে লাথি মারে। এতে খুনি গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। সবাই ধরে নেয় এসব খুন আসলে নেশাগ্রস্ত অবস্থায় আরাবি করেছে। মার্ডারে ব্যবহৃত সেই ধারালো চাকুটি টুলসেটে রাখা ছিল, কিন্তু টুলসেটের আশেপাশে কোনো ক্যামেরা নেই। এখানে যেন কোনো ক্যামেরা না লাগায় এটা মীরাই বলেছিল। তবে ক্যামেরা না থাকলেও ফুটেজ নিয়মিত কোম্পানির সার্ভারে আপলোড হয়েছে। সেই ফুটেজে দেখা যায় হত্যা হওয়ার পূর্বে দুজন লোকই টুলসেটের দিকে গিয়েছে। এক অমপ্রসাদ, যে রুটিন রাউন্ডে ছিল, অপরজন মীরা। টুলসেটের দিকে যাওয়ার সময় মীরা চাদরের বাইরে হাত রেখেছে, কিন্তু ফেরার সময় তার হাতগুলো চাদরে মোড়ানো ছিল। সম্ভবত মীরা ধারালো চাকুটি চাদরের ভেতরে মুড়িয়ে নিয়ে এসেছে বাসাতে। বডি ল্যাঙ্গুয়েজও নার্ভাস লাগছিল। এসব কিছু মীরাই করেছে, পাক্কা প্ল্যানিং এর সাথে। ডিআইজি বুঝতেছিল না আসলে কেন সে এমন করবে, এর পেছনে মোটিভ কি। যে রাতে সবাই মার্ডার হয়েছে সেই রাতে মাধব বানসাল তার ল্যাপটপে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো চেক করতেছিল। ছেলে অর্জুন মারা যাবার পর মীরা গুরুমার নামে অনেক প্রপার্টি কিনেছে, যার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। আস্থাও বলেছিল কোম্পানির পরবর্তী বোর্ড মিটিংয়ে তার বাবা প্রভাত মান্তান একেবারেই বন্ধ করে দিতেন। এর পূর্বেই গুরুমা এবং মীরা প্ল্যানিং করে সবাইকে মেরে ফেলেছে। সব রিপোর্টগুলো আবার চেক করতে বলে ডিআইজি। এবার প্রাইম সাসপেক্ট মীরা। মীরাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার থানাতে ডাকা হয়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, আসলে পূর্বের জবানবন্দিতে একটা ডাউট আছে। আপনি যে বাসার বাইরে গিয়েছিলেন তা আপনি উল্লেখ করেননি। মীরা জানায়, সেদিন রাতে আমি স্মোক করার জন্য বাইরে গিয়েছি। এটা আমি রেগুলারই করতাম। ইন্সপেক্টর আবারও বলে, আরবকে এভাবে বন্দি রাখা কি ঠিক ছিল? মীরার ভাষায়, সে তো ড্রাগ এডিক্টেড ছিল। সবাই মিলে তাকে ভালো করার ট্রাই করছে। গুরুমার মেডিটেশনে সে অনেকটা কন্ট্রোলে এসেছিল, কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেই পারেনি। ইন্সপেক্টর আরও কিছু জানতে চাবে এমন সময় মীরার পিএ চলে আসে। ইতিমধ্যে অর্জুনের মেডিকেল হিস্ট্রি রিপোর্ট ইন্সপেক্টর কালেক্ট করেছে, যা পানিকারকে দেখালে বলে এই নিউমোনিয়ায় 10% মৃত্যুর চান্স আছে। রিপোর্টগুলো ভালো করে দেখে ডিটেলস বলতে বলে ইন্সপেক্টর জটিল যাদব ডক্টর পানিকারকে। কিন্তু ডক্টর ইন্সপেক্টরের উপর বিরক্ত। কারণে অকারণে বারবার রিপোর্ট নিয়ে আসে, রিপোর্ট চেক করতে বলে। আর এই কেসটা তার জন্যই এখনো ঝুলে আছে। অন্যথায় আরবকে দোষী ধরে কবেই কেসটা ক্লোজ হয়ে যেত। ইন্সপেক্টর ডক্টরের কাছে ফাইলটা রেখে যায়। যদি সময় বা মন চায় তাহলে যেন সে ফাইলটা চেক করে। ইন্সপেক্টর যখন বেশি বিচলিত থাকতো তার গার্লফ্রেন্ডরা তার কাছে আসতো। আজও তার সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় ডক্টর পানিকার তাকে ফোন করে। ডক্টরও সৎ ছিল, সেও চাইতো প্রকৃত খুনি ধরা পড়ুক। এজন্য সে রিপোর্টগুলো ভালোভাবে পড়েছে। ইন্সপেক্টর জানতে চায় অর্জুনের কি এমন জটিল রোগ হয়েছিল যার কারণে সে 1 সপ্তাহের মধ্যেই মারা গিয়েছে। ডক্টর ভালো করে রিপোর্টগুলো পড়ে জানতে পেরেছে অর্জুন এমন কোনো জটিল বা কঠিন রোগে আক্রান্ত ছিল না। সাধারণত নিউমোনিয়া যদি হয় অন্তত 1 মাস সার্ভাইভ করবে। তাছাড়া অর্জুন হেলদি বাচ্চা ছিল। হসপিটালে থাকাকালীন একটি ছবি দেখানো হয় ডক্টরকে, যেখানে অর্জুনের মুখে নেবুলাইজার লাগানো ছিল। এমনটা হয় সাধারণত লাঞ্চে ইফেক্ট হলে, শ্বাসকষ্ট হলে। নেবুলাইজারের কথা বলতেই ইন্সপেক্টরের মনে পড়ে যায় বস্তিতে থাকা সেই শিশুদের কথা। তাদের মুখেও তো নেবুলাইজার লাগানো ছিল। ডক্টর এবং ইন্সপেক্টরের দুজনের সন্দেহ ছিল এই রিপোর্টগুলো ভুল হতে পারে। এই রিপোর্ট অনুযায়ী শিশুরা যতটাই দুর্বল হোক না কেন 1 সপ্তাহের মাঝে তাদের মৃত্যু কখনোই সম্ভব নয়। সত্যটা তাকে বের করতেই হবে। বস্তির সেই শিশুদের সম্পর্কে জানার জন্য ইন্সপেক্টর বস্তির সেই আইনজীবী অমৃতার সাথে দেখা করে। বস্তিতে নেবুলাইজার লাগানো সেই শিশুদের সম্পর্কে জানতে চায় তাদের আসলে কি হয়েছিল। সেদিন 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। বস্তির একটা স্কুলে এই দিবসটা উদযাপন হচ্ছিল। স্কুলের বাচ্চারা সবাই লাইন ধরে একটি রুমে অপেক্ষা করছে। হঠাৎ রুমটিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বাচ্চাগুলো অস্বাভাবিকভাবে বমি এবং কাশতে শুরু করেছিল। হসপিটালে নিলেও তেমন লাভ হয় না। 9টি বাচ্চা তখনই মারা যায়। এরপর একে একে সবাই মারা যেতে থাকে। যারা বেঁচে আছে তাদেরকে শ্বাস নিতে হয় নেবুলাইজারের মাধ্যমে। মূলত এই গ্যাস ছড়িয়েছিল স্কুলের পাশে একটা রাবার ফ্যাক্টরি থেকে। লোকমুখে জানা যায় এই ফ্যাক্টরির মালিক ছিল কোরিয়ান। সে পালিয়ে গিয়েছে ঘটনার পর, কিন্তু নির্দিষ্ট মালিক কে এটা এখনো জানা যায়নি। ফ্যাক্টরিটির মাঝে খোঁজাখুঁজির পর কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন্সপেক্টরের হাতে এসে পড়ে। এই ডকুমেন্টগুলো দিয়ে ইন্সপেক্টর এই কেসটা সলভ করে নিতে পারবে। এরপর আবার মীরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
আজ আর ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি মীরাকেই দোষ দিতে থাকে ইন্সপেক্টর। হত্যার দিন সবাই প্রসাদ খেলেও মীরা কেন খায়নি এটাও সন্দেহজনক। সেই রাতে টুলসেটের দিকে মীরাই গিয়েছিল। যখন বাইরে একে একে সবাইকে হত্যা করা হচ্ছিল তখন মীরা মেডিটেশনে ব্যস্ত। একমাত্র তার রুমটি ভেতর থেকে লক করা ছিল। তবে কি আপনি সব আগে থেকেই জানতেন? এসবের মাঝেই ডক্টর খান্না এসে পৌঁছায়। এরপর প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যায় ইন্সপেক্টরের। এসব বাদ দেন, 26শে জানুয়ারির কথা তো আপনার ভালোভাবেই মনে আছে। পতাকা উত্তোলনের সময় ওই স্কুলের আপনি চিফ গেস্ট ছিলেন। কি হয়েছিল সেদিন যার কারণে এতগুলো বাচ্চা মারা গিয়েছে? মীরা এবং ডক্টর খান্না দুজনেই চুপ হয়ে যায়। সেই স্কুলে মীরার সাথে তার ছেলে অর্জুনও ছিল। হঠাৎ গ্যাস লিক হওয়ার কারণে স্কুলের সকল বাচ্চাদের মতো অর্জুনও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু তখনকার সময়ে টপ পত্রিকা প্রভাত মান্থানে একটি আর্টিকেলও ছাপানো হয়নি এই বিষয়টি নিয়ে, কারণ এই কোম্পানিটি আপনারই ছিল। এমন সময় মীরার আইনজীবী চলে আসে। এরপর ডক্টর খান্না মীরাকে নিয়ে বাসায় চলে যায়। জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থেকে যায়। আরও পরিপক্ক প্রমাণ হাতে না পেয়ে মীরাকে কিছুই বলা যাবে না। এদিকে বানশাল পরিবারের এই দুঃসময়টা কাজে লাগাতে এসেছিল রমেশ। তাকে প্রভাত মান্থান কোম্পানিটি লিখে না দিলে মার্ডারের পেছনে মীরা এবং গুরুমার হাত, এরকমই হাজারো প্রশ্ন টিভি নিউজের মাধ্যমে তুলে ধরবে। আর প্রপার্টি পেলে তো কোনো কথাই নেই। ডিআইজি তার ক্লোজ ফ্রেন্ড, নিমেষে কেসটা বন্ধ করার ক্ষমতা রাখে সে। এই বিষয়টা গুরুমা ভেবে দেখবে। এদিকে গার্ড উমেশের বাসায় সার্চ করে এসপি চৌহান সেই ড্রাগসটি পেয়েছে, যেটা বানশাল পরিবারের ক্ষীরে মেশানো ছিল। ক্ষীর সবাইকে দেওয়ার দায়িত্বে ছিল উমেশ। সুতরাং এই কেসটা আর লম্বা করতে চাচ্ছে না কেউ। আগামীকাল প্রেস কনফারেন্সে ডিআইজি ভর্মা, এসিপি চৌহান উমেশ এবং আরাবকে খুনের মেইন সাসপেক্ট হিসেবে তুলে ধরবে। আর কোনো কথাই শুনবে না ইন্সপেক্টর ইয়াদবের। তার যদি মনে চায় সে প্রেস কনফারেন্সে যোগ দেবে, অন্যথায় সে নাও আসতে পারে। সময় হাতে খুবই কম। সত্যটা সামনে আনার জন্য মাত্র একটি রাত তার হাতে। এদিকে ডক্টর পানিকান সবকিছু গুছিয়ে নিচ্ছে চলে যাওয়ার জন্য। ইন্সপেক্টর তাকে ফোন করে। সে একজন নতুন সাসপেক্ট খুঁজে পেয়েছে। তার সম্পর্কে ফরেনসিক কিছু ইনফরমেশন প্রয়োজন। এখনো তাদের কাছে একটি রাত রয়েছে এই কেসটা সলভ করার জন্য। ডক্টর পানিকার তাকে হেল্প করার জন্য রাজি হয়। এরপর ইন্সপেক্টর সোজা চলে আসে হসপিটালে ওমপ্রসাদের কাছে। সবকিছু রেকর্ড করা হচ্ছিল। ওমপ্রসাদ এখন জবানবন্দি দিতে পারবে। তাকে জিজ্ঞেস করা হয় সেই রাতে কি ঘটেছিল। সেও মীরার মতো বলে, কিন্তু আরাব ভুলবশত তার ধাক্কাতেই নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে। আরাবকে মারা তার উদ্দেশ্য ছিল না। এখান থেকেই জানা যায় মূল টুইস্ট সম্পর্কে। আসলে উমেশ ট্রাক নিয়ে আসতো, কিন্তু আরাবের কাছে পৌঁছে যেত ওমপ্রসাদ। সবকিছু তো ওমপ্রসাদেরই প্ল্যান ছিল। সেদিন আরাবের ফোন থেকেই ওমপ্রসাদ সেই বস্তির লোকটিকে ফোন করেছিল এবং পুরো প্ল্যান বলেছিল, যাতে মনে হয় খুনগুলো বাইরে থেকে কেউ এসে করেছে। সন্ধ্যায় ওমপ্রসাদ সেটে প্রবেশ করেছিল, আর এখান থেকেই সে ধারালো চাকুটি পায়। সেদিন ওমপ্রসাদ পিছনের দরজা বন্ধ করার জন্য নয়, বরং সেই দরজাটি আরাবকে দিয়ে খোলা রেখেছিল সে, যাতে এখান দিয়ে এসে আরাবকে সে ড্রাগস দিয়ে যেতে পারে। আরাব তখন তার বোন আস্থার সাথে ভিডিও গেম খেলছিল। ওমপ্রসাদের আওয়াজ শুনে আরাব বাইরে বেরিয়ে আসে। ওমপ্রসাদের কাছ থেকে ড্রাগ নেয়। আরাব রুমে যাওয়ার পরই শুরু হয় ওমপ্রসাদের কিলিং মিশন। একে একে সবাইকে মারতে শুরু করে। সবারই মাথা রুমাল দিয়ে পেঁচিয়ে রাখে, যেন রক্ত তার শরীরে না এসে পড়ে। কিন্তু যখন ওমপ্রসাদ সীমা বানশালকে মারতে যায়, সীমা বানশাল জেগে ওঠে, মেঝেতে পড়ে যায়। ধস্তাধস্তির সময় বিবেক বানশাল বাথরুম থেকে বেরিয়ে আসে, স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওমপ্রসাদ তার গলাতে আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে যখন আরাব আসে, এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আরাব ওমপ্রসাদের কাছ থেকে চাকুটি কেড়ে নেয়। ওমপ্রসাদ তখন দৌড়ে পালায়। আরাব তাকে তাড়া করে। এদিকে মীরাও উপরে আসছে চিৎকার শুনে। তখন ওমপ্রসাদ মীরার ঠিক পিছনে ছিল। আরাব ওমপ্রসাদকে দেখে মারার জন্য ছুটে আসে। মীরা মনে করে আরাব কন্ট্রোল হারিয়ে তাকে মারার জন্য তেড়ে আসতেছে, কিন্তু আরাব ওমপ্রসাদকে আক্রমণ করে। এক পর্যায়ে ওমপ্রসাদের ধাক্কায় আরাব নিচে পড়ে যায় এবং মারা যায়। এখন প্রশ্ন হলো, ওমপ্রসাদ এসব কেন করবে? আসলে 26 জানুয়ারি গ্যাস লিক হওয়ার কারণে যে শিশুগুলো মারা গিয়েছে তাদের মাঝে ওমপ্রসাদের মেয়ে রানীও ছিল। সেদিন স্কুলের ফাংশনে মীরা তার ছেলে অর্জুনকে নিয়ে গিয়েছিল। গ্যাস লিক হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ সে। মীরা তার ছেলেকে নিয়ে চলে যায়। এখানে 9টি শিশু মারা যায়। রানীও খুব অসুস্থ হয়ে পড়ে। ওমপ্রসাদ বানশাল পরিবারের কাছে
রানীর চিকিৎসার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার কথা কেউ শোনে না। বানচাল পরিবারের কেউ গেটটিও খোলেনি, উল্টো বস্তির লোকদেরকে হুমকি ধামকি দিতে শুরু করে তারা। এই বস্তিটা ছিল সরকারি জায়গায়, যেহেতু তারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, অবভিয়াসলি পুলিশ তাদেরই কথা শুনবে। পৃথিবীর চোখে এই ফ্যাক্টরির মালিক কে সেটা কেউ জানে না, কিন্তু অমপ্রসাদ ও বস্তির লোকেরা ঠিকই জানতো এই রাবার ফ্যাক্টরির মালিক ছিল বানচাল ফ্যামিলি। বিনা চিকিৎসায় ধুকে ধুকে রানী মারা যায়। সেই দিনই অমপ্রসাদ প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে বানচাল ফ্যামিলির এক একজনকে সে নির্মমভাবে হত্যা করবে। এর কিছুদিন পর বানচাল ফ্যামিলির ড্রাইভার হিসেবে কাজে যোগ দেয় সে। বানচাল ফ্যামিলির কেউ তার চোখে চোখ রেখে কথা বলতো না লজ্জায়। এরপর সে গার্ডের দায়িত্ব পায়। অমপ্রসাদের কনফেশন ভাইরাল হয়ে যায়, সত্যটা সবার সামনে। এখন ডিজিপি ভার্মা প্রেস কনফারেন্সে খুনের পেছনে অমপ্রসাদের কথা বলে। এই পুরো কাজটি ইন্সপেক্টর আনঅফিসিয়ালি করেছে, এজন্য ইন্সপেক্টর জটিল যাদবকে সাসপেন্ড করা হয়। তার বিষয়ে ইনকোয়ারিও হবে। এর পাশাপাশি ডক্টর পানিকার কাছে জানতে চাওয়া হয় এই ভিডিওটা আসলে কেমন করে ভাইরাল হলো। পানিকার জানায় গতকাল তার ল্যাপটপটি চুরি হয়ে গেছে। এরপর সে আর কিছুই জানে না, কিন্তু ডিজিপি ভার্মা ভালোভাবেই জানতো ডক্টর পানিকার এবং ইন্সপেক্টর যাদব দুজন মিলেই এসব করেছে। আর রাজেশ তো সবসময় বানচাল ফ্যামিলির পেছনে লেগেই আছে। এই কোম্পানিটির মালিক নিয়ে সে একটা ইস্যু তৈরি করে, কিন্তু মীরার কাছ থেকে শোনা যায় এই কোম্পানিটা অনেক বছর আগে মহেন্দ্র বানচাল অন্য কারো নামে লিখে দিয়েছে। কোম্পানিটা বানচাল ফ্যামিলি চালালেও মীরার নামে এটা ছিল না। এদিকে ইন্সপেক্টর যাদব এখন সাসপেন্ডেড, অবসর সময় কাটাচ্ছে। রাধার পাশাপাশি তার বাসাতে ডক্টর পানিকারকে দেখা যায়। ডক্টর পানিকার তার পরিবারের সাথে মিশে গেছে এখন একদম।